ভারতীয় জ্যোতিষশাস্ত্র হলো একটি গভীর সমুদ্র, যেখানে অসীম সম্ভাবনা সংযুক্ত রয়েছে। এর মধ্যে মানুষের জীবন সম্পর্কিত এমন সমস্যাগুলির বর্ণনা আছে যা প্রত্যেকটি ব্যক্তিকে কোনো না কোনোভাবে যুক্ত করে এবং প্রভাবিত করে। প্রকৃতপক্ষে প্রত্যেক ব্যক্তিই তার জীবন সম্পর্কে জানতে আগ্রহী এবং বিশেষ করে তার জীবনে কত ধনসম্পদ থাকবে অথবা তিনি জীবনে কতটা ধনসম্পদশালী হয়ে উঠতে পারেন তা জানার জন্য আরও বেশি আগ্রহী হয়ে থাকেন। আর তার জন্যই জ্যোতিষশাস্ত্রে হোরাকুণ্ডলীর পাশাপাশি এক বিশেষ লগ্ন ইন্দু লগ্ন সম্পর্কে বলা হয়েছে। ইন্দু লগ্ন বা সম্পদ লগ্নটি হলো একটি বিশেষ লগ্ন যা একজন ব্যক্তির জন্মপত্রিকায় তার সম্পদ এবং সমৃদ্ধির মূল্যায়ন করে থাকে। বৃহৎ পরাশরী হোরাশাস্ত্রমে এটিকে প্রধানত চন্দ্রযোগ হিসেবে বর্ণনা করা হয়েছে। অষ্টক বর্গে এর বিশেষ গুরুত্ব বর্ণিত হয়েছে। এটি একজন জাতকের আর্থিক অবস্থা বিশ্লেষণ করতে জ্যোতিষশাস্ত্রে ব্যবহার করা হয়। ইন্দু লগ্ন আমাদের প্রাচীন ঋষি এবং পণ্ডিতদের দ্বারা নির্ধারিত একটি স্বতন্ত্র পদ্ধতি, যা ব্যক্তির জীবনের নির্দিষ্ট সময়ের কুণ্ডলিতে উপস্থিত অন্যান্য ধনযোগের অপেক্ষা সম্পূর্ণ নির্ভুলভাবে ধনসম্পদ এবং সমৃদ্ধির সূক্ষ্মাতিসূক্ষ্ম বিশ্লেষণ করতে পারে। শাস্ত্রমতে ইন্দু মানে চাঁদ, কিন্তু ইন্দু লগ্নের সাথে চন্দ্রলগ্নের বা চন্দ্রকুণ্ডলীর মিল করা কখনোই উচিত নয়, কারণ এ দুটি সম্পূর্ণ ভিন্ন। ইন্দু লগ্ন শক্তি, ধনসম্পদ, সম্ভাবনা, জীবিকা এবং জীবনে নতুন কিছু সৃষ্টির ছবি উপস্থাপন করে। এটি জাতকের জীবনের অর্থনৈতিক, ধনসম্পদ ও উন্নতির গুরুত্বপূর্ণ ঘটনাগুলিও নির্ণয় করে। উত্তর কালামৃততে ইন্দু লগ্নকেই জাতকের ধনসম্পদ বিচারের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আদিযোগের পরে নিজস্ব সম্পদ বিচারের অধীনের তালিকায় ইন্দু লগ্নকে স্থান দেওয়া হয়েছে এবং এরপরে ক্রমান্বয়ে ধনযোগ ও বিশেষ ধনযোগকে রাখা হয়েছে। অর্থাৎ উত্তর কালামৃততে ধনযোগ ও বিশেষ ধনযোগের থেকেও ইন্দু লগ্নকে অতি গুরুত্বপূর্ণ ও ধনসম্পদ বিচারের ক্ষেত্রে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এবার আসুন জেনে নিই ইন্দু লগ্নটিকে কীভাবে নির্ণয় করবেন। ইন্দু লগ্ন নির্ণয়ের ক্ষেত্রে আমাদের রাহু ও কেতু বাদে বাকি 7টি গ্রহের প্রয়োজন পড়বে। ইন্দু লগ্ন নির্ণয়ের ক্ষেত্রে ঋষি ও জ্যোতিষ পণ্ডিতগণ এই 7টি গ্রহের পৃথক পৃথক মান বা কলা নির্ধারণ করে দিয়েছেন। ইন্দু লগ্ন নির্ণয়ের জন্য এই মানগুলো আমাদের প্রয়োজন পড়বে। আসুন জেনে নিই এই মানগুলো কি কি। রবিকে দেওয়া হয়েছে 30, চন্দ্রকে 16, মঙ্গলকে 6, বুধকে দেওয়া হয়েছে 8, বৃহস্পতিকে দেওয়া হয়েছে 10, শুক্রকে 12 এবং শনিকে দেওয়া হয়েছে 1। ইন্দু লগ্ন নির্ণয় করতে হলে সবার প্রথম আপনাকে লগ্নিক নবমপতি এবং চন্দ্রকুণ্ডলীর নবমপতি অর্থাৎ চন্দ্রকে বা আপনার জন্মরাশিটিকে 1 ধরে তার নবমপতি গ্রহ, এই দুটি গ্রহকে নির্ণয় করতে হবে। উদাহরণস্বরূপ এখানে আমি 2টি জন্মছক নিয়েছি, যাতে এই দুটি জন্মছকের ইন্দু লগ্ন নির্ণয় করে আপনাদের বিষয়টি সহজে বোঝাতে পারি। দেখুন, প্রথম জন্মছকটি মকর রাশি বৃষ লগ্নযুক্ত, অতএব লগ্ন অনুসারে নবমপতি গ্রহটি হবে শনি এবং চন্দ্রকুণ্ডলী অনুসারে বা চন্দ্র রাশিকে 1 ধরে নবমপতি গ্রহটি হবে বুধ। সূত্র বলছে প্রথমে এই দুটি গ্রহের মানকে যোগ করতে হবে, অর্থাৎ এখানে শনি ও বুধের মান যথাক্রমে 1 ও 8কে যোগ করলে যোগফল 9 আসলো। কিন্তু এখানেই শেষ নয়, এবার জন্মছকে যে রাশিতে চন্দ্র অবস্থান করছে অর্থাৎ এই ক্ষেত্রে মকর রাশি, সেই রাশিকে 1 ধরে তার পরবর্তী নবম রাশিটি পার্টিকুলার এই জন্মছকের ক্ষেত্রে ইন্দু লগ্ন হবে, অর্থাৎ এই জন্মছকটির ক্ষেত্রে কন্যা রাশিটি হবে ইন্দু লগ্ন। দ্বিতীয় জন্মছকে লগ্নটি হলো মেষ এবং রাশিটি হলো তুলা। তাহলে লগ্নের সাপেক্ষে ও চন্দ্র রাশি অনুসারে নবমপতি গ্রহ দুটি হবে যথাক্রমে বৃহস্পতি ও বুধ। এবার সূত্র অনুসারে এই গ্রহ দুটির নির্ধারিত মান যোগ করে নেব। যোগ করলে যোগফলটি দাঁড়াবে 18। আর এখানেই আমরা ইন্দু লগ্নের আরেকটি সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটি বলছে যোগফলটি যদি 12-র চেয়ে বেশি হয় তবে তাকে 12 দিয়ে ভাগ করতে হবে এবং ভাগের ভাগশেষ সংখ্যাটি ইন্দু লগ্ন হবে। এই ক্ষেত্রে 18কে 12 দিয়ে ভাগ করলে ভাগশেষ 6 থাকে। তাহলে চন্দ্র রাশিকে 1 ধরে পরবর্তী 6 নম্বর রাশি অর্থাৎ মীন রাশিটি পার্টিকুলার এই জন্মছকের ক্ষেত্রে ইন্দু লগ্ন হবে। এ তো গেল ইন্দু লগ্ন নির্ণয় করা, কিন্তু ইন্দু লগ্নের মাধ্যমে কোনো জাতক বা জাতিকার ধনসম্পদ কিভাবে বিচার করব, কিভাবে নির্ণয় করব সেই জীবনে কতটা সমৃদ্ধশালী হয়ে উঠবে অথবা বৃদ্ধ বয়সে নির্ধনী হওয়ার যোগ নেই তো, এই সব কিছু বিচারের ক্ষেত্রে একাধিক সূত্র ও কম্বিনেশন রয়েছে।
আসুন জেনে নিই সেগুলো কি কি। প্রথমত, যদি ইন্দু লগ্নে তাৎকালিক বা পঞ্চধা মৈত্রী অনুসারে একটি শুভ গ্রহ অবস্থান করে এবং সেটি পাপ গ্রহের প্রভাব থেকে মুক্ত থাকে, তবে ব্যক্তি জীবনে প্রচুর অর্থ উপার্জন করে। দ্বিতীয়ত, যদি ইন্দু লগ্নে উচ্চ রাশিস্থ পাপ অথবা অশুভ গ্রহটি বসে থাকে, তবে ব্যক্তিটি ধনী হন, এবং যদি নিচের পাপ গ্রহটি বসে থাকে তবে স্বল্প সম্পদযুক্ত অথবা দরিদ্র হয়ে থাকেন। তৃতীয়ত, ইন্দু স্বামী যদি ইন্দুর দিকে দৃষ্টিপাত করে অথবা অবস্থান করে তাহলে ব্যক্তি ধনী ও সম্পদশালী হন। চতুর্থত, যদি ধনেশ এবং লাভেশের সঙ্গে ইন্দু ভাব বা ইন্দুপতির কোনো ধরনের সম্পর্ক অর্থাৎ সহাবস্থান, দৃষ্টি সম্বন্ধ, ক্ষেত্র বিনিময় সম্পর্ক হয়ে থাকে তাহলে তা জাতককে ধনী করে তোলে। যখন একাধিক শুভ গ্রহ একযোগে ইন্দু ভাবের ওপর তাদের প্রভাব বিস্তার করে এবং ইন্দু স্বামী গ্রহটি ভালো জায়গায় প্লেসমেন্ট হয় অথবা ইন্দু থেকে দ্বিতীয় এবং একাদশ ভাবে একাধিক শুভ গ্রহ অবস্থান করে অথবা প্রভাব বিস্তার করে বা দৃষ্টিপাত করে, তখন ব্যক্তি বিশেষভাবে অর্থনৈতিক উন্নতি লাভ করে। যদি স্বাভাবিক শুভ গ্রহ ইন্দুতে অবস্থান করে ও শুভ গ্রহ দ্বারা পরিরক্ষিত হয় তবে সেই ব্যক্তি ধনসম্পদশালী হয়ে থাকেন। ইন্দুতে যদি শুধুমাত্র একটি শুভ গ্রহ অবস্থান করে কিন্তু এটি কোনো শুভ বা অশুভ গ্রহ দ্বারা পরিলক্ষিত না হয় তবে সেই ব্যক্তি ধনী তো হবেন কিন্তু আগের অবস্থার থেকে কম। যদি কোনো অশুভ গ্রহ ইন্দুলগ্ন বা ধনুলগ্নে তার উচ্চ ক্ষেত্রে অবস্থিত হয় তবে সেই ব্যক্তি সাধারণত জীবনের প্রথম অংশে স্বল্প ধনী হলেও জীবনের দ্বিতীয় অংশে তার ধন সম্পদ বৃদ্ধি পেয়ে থাকে। ইন্দু থেকে কেন্দ্র বা ত্রিকোণে অবস্থিত শুভ গ্রহের দশাতে ব্যক্তি অর্থ উপার্জন করে, কিন্তু বিপরীতে ইন্দু থেকে তৃতীয়, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশভাবে অবস্থিত গ্রহ বা ভাবের স্বামীর দশায় ধনসম্পদের হানি অবশ্যই ঘটায়। আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ প্রতিটা ভিডিওতেই জ্যোতিষশাস্ত্রে জানার মতো জ্ঞানবর্ধক বিষয়গুলো নিয়ে আলোচনা করা আমার প্রচেষ্টা থাকে যাতে আপনারা নতুন কোনো বিষয় সম্পর্কে জানতে পারেন। আর আপনার করা একটা লাইক ও পজিটিভ কমেন্ট আমাকে আরও উদ্বুদ্ধ করে তোলে নতুন নতুন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।